হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আই হোপ সকলেই ভালো আছো। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট 2025-এর অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলা প্রশ্নপত্র ও তার সঠিক উত্তর সিলেবাস সহ একদম সহজভাবে আলোচনা করব। অ্যান্ড এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি থেকে তোমরা 100% হুবহু অনেক প্রশ্ন ফাইনাল পরীক্ষাতে কমন পাবে, গ্যারান্টি দিচ্ছি, যা অন্য কোনো চ্যানেলে তোমরা পাবে না। কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। সো প্রথমে তোমাদের সিলেবাসটা একটু আমরা দেখে নেব। সাহিত্য মেলা থেকে তোমরা পড়বে বঙ্গ আমার জননী আমার, শহীদ যতীন্দ্রনাথ দাস, মোরা দুই সহোদর ভাই, ধরাতল, হাবুর বিপদ, কিশোর বিজ্ঞানী, ননিদা, নট আউট। হজ ও বড়হল থেকে থাকছে 27 থেকে 45 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। ব্যাকরণ থেকে ধাতুরূপ, ধাতু বিভক্তি, ক্রিয়া বিভক্তি ও ক্রিয়া, শব্দযোগে বাক্য গঠন, নির্মিতি থেকে অনুচ্ছেদ রচনা ও পত্র রচনা, বোধ পরীক্ষণ ও দিনলিপি। এই গেল তোমাদের সিলেবাস। এবারে প্রশ্নের কাঠামো ও নাম্বার বিভাজনটা একবার দেখে নাও। তো গদ্য থেকে এমসিকিউ থাকছে 3টি, এসএকিউ থাকছে 3টি, 2 নম্বরে 2টি প্রশ্ন থাকবে ও 5 নম্বরে 2টি প্রশ্ন থাকবে, টোটাল 20 নাম্বার। কবিতা থেকেও সেম একই রকমই থাকছে, টোটাল 20 নাম্বার। ব্যাকরণ থেকে 5টা এমসিকিউ থাকবে, 5টা এসএকিউ থাকবে, টোটাল 10 নাম্বার। সহায়ক পাঠ থেকে 1 নম্বরে 2টি প্রশ্ন ও 3 নম্বরের 1টি প্রশ্ন এবং 5 নম্বরের 1টি প্রশ্ন থাকবে, টোটাল 10 নাম্বার। নির্মিতি থেকে 5 নাম্বার করে প্রবন্ধ রচনা ও পত্র রচনা থাকবে, টোটাল 10 নাম্বার। অতএব তোমাদের মোট 70 নম্বরের এক্সাম হবে আর সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। সো ফাইনালি চলে আসবো আমরা একের দাগের প্রশ্নে। প্রথম প্রশ্নটি দেখো, ন্যায়ের বিধান দিল রঘুমণি, অশোক নাকি বিদ্যাপতি? সঠিক উত্তরটি হবে রঘুমণি। পরের প্রশ্ন দেখো, যতীন দাসের পিতার নাম ছিল মহেন্দ্রনাথ দাস, বঙ্কিম বিহারী দাস নাকি কালিদাস? সঠিক উত্তরটি হবে বঙ্কিম বিহারী দাস। পরের প্রশ্ন দেখো, কিশোরের মন লাগে না কিসে? পড়াই, খেলাই নাকি লেখাই? সঠিক উত্তরটি হবে খেলাই। পরের প্রশ্ন, খেলাটিতে ক্যাপ্টেন ছিলেন? সঠিক উত্তরটি হবে মোনা চৌধুরী। পরের প্রশ্ন লক্ষ্য করো, শিবরাম চক্রবর্তীর পোশাকি নাম হলো? সঠিক উত্তরটি হবে চঞ্চল। 1.6-এর প্রশ্ন, গান্ধার দেশের বর্তমান নাম? সঠিক উত্তরটি হয়ে যাবে কান্দাহার। 1.7-এর প্রশ্ন, বঙ্গ আমার জননী আমার কবিতাটি লিখেছেন? সঠিক উত্তরটি হবে দ্বিজেন্দ্রলাল রায়। পরের প্রশ্ন, ধরাতল কবিতাটি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের? সঠিক উত্তরটি হবে চৈতালি কাব্যগ্রন্থ থেকে। পরের প্রশ্ন লক্ষ্য করো, কুলে কুলে দেখা যায়? সঠিক উত্তরটি হবে শ্যামল ধরণী। পরের প্রশ্ন দেখো, তরণী শব্দের অর্থ কী? সঠিক উত্তরটি হবে নৌকা। পরের প্রশ্ন, ছায়াময় গ্রামগুলি দেখা যায় কাছে, দূরে নাকি তীরে? সঠিক উত্তরটি হবে তীরে। পরের প্রশ্ন, অর্ণবপোত শব্দের অর্থ কী? সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার ক, সমুদ্রগামী জাহাজ। পরের প্রশ্ন দেখো, সরল বাক্যে সমাপিকা ক্রিয়া থাকে একটি, দুটি নাকি 3টি? সঠিক উত্তরটি হবে একটি। পরের প্রশ্ন, ক্রিয়া শব্দে যে মূলগুলি সবথেকে ছোট সেগুলিকে বলবো? সঠিক উত্তরটি হবে সিদ্ধধাতু। এই গেল তোমাদের এমসিকিউ প্রশ্ন। এবারে চলে আসবো আমরা 2 দাগের প্রশ্নে। প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার করে। প্রথম প্রশ্ন, হিন্দ নওজোয়ান সভা কে প্রতিষ্ঠা করেন? উত্তরে তোমরা লিখবে বিপ্লবী ভগৎ সিং পাঞ্জাবে হিন্দ নওজোয়ান সভা প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, সুধীরবাবু কোন অন্যায়কে ক্ষমা করেন না? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তর, ক্লাসের কাজে অবহেলা করার অন্যায়কে সুধীরবাবু ক্ষমা করেন না। অথবা সুধীরবাবুর মুদ্রাদোষ কী ছিল? এটিও গুরুত্বপূর্ণ। তো উত্তরে তোমরা লিখবে সুধীরবাবুর মুদ্রাদোষ ছিল কথার শেষে মনে থাকবে বলা। আর এখান থেকে আর একটা প্রশ্ন দেখো, সুধীরবাবুর কপালের ভাঁজ কিসের চিহ্ন? উত্তরটি হবে সুধীরবাবুর কপালের ভাঁজ পড়লে বোঝা যায় যে তিনি সন্তুষ্ট নন। পরের প্রশ্ন, মোরা দুই সহোদর ভাই কবিতায় সহোদর কারা? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তর, মোরা দুই সহোদর ভাই কবিতায় হিন্দু ও মুসলমান হলো সহোদর। পরের প্রশ্ন দেখো, কবি কাদের
ভাই বোনের সাথে তুলনা করেছেন? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। উত্তর, ধরাতল কবিতায় কবি সুখ দুঃখকে ভাই বোনের সঙ্গে তুলনা করেছেন। বা প্রশ্নটি ঘুরিয়ে অন্যভাবে আসতে পারে, যেমন ধরাতল কবিতায় সুখ দুঃখকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? উত্তরটি হবে ভাই বোনের সঙ্গে তুলনা করেছেন। পরের প্রশ্ন, হাবুদের ক্লাসের মনিটরের নাম কি? উত্তরটি হবে হরিপদ। আর ফার্স্ট বয়ের নাম হচ্ছে প্রশান্ত, এটা মনে রাখবে। পরের প্রশ্ন, রূপলী সংঘের সঙ্গে কাদের খেলা হয়েছিল? তো উত্তরে তোমরা লিখবে রূপলী সংঘের সঙ্গে সিসিএইচ দলের খেলা হয়েছিল। আর এখান থেকে আরেকটা প্রশ্ন দেখো, ননিদা কোন দলের খেলোয়াড় ছিলেন? উত্তরটা হবে সিসিএইচ দলের ব্যাটসম্যান ছিলেন ননিদা। পরের প্রশ্ন লক্ষ্য করো, কিশোর বিজ্ঞানী ছুটি পেলেই কোথায় ছুটে যায়? এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। বা প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, যেমন কখন কিশোর মন সমুদ্রের বেলায় চলে যেতে চাই? তো উত্তরে তোমরা লিখবে ছুটি পেলেই কিশোর মন সমুদ্রের বেলায় যেতে চাই। পরের প্রশ্ন দেখো, অনুসন্ধিৎসু কিশোরটি সাগর বেলায় কি কুড়িয়ে তোলে? তো উত্তরে তোমরা লিখবে কিশোরটি সাগর বেলায় নানা রঙের নকশা আঁকা ঝিনুক কুড়িয়ে তোলে। আর তোমাদের জন্য একটা প্রশ্ন রয়েছে, তথা কিশোর বিজ্ঞানী কবিতায় উল্লেখিত বিজ্ঞানীর নাম কি? যারা পারবে অবশ্যই কমেন্টে উত্তরটা লিখে দেবে। পরের প্রশ্ন দেখো, কোন পারাবারকে অনন্ত পার বলা হয়েছে? দুজন প্রখ্যাত বিজ্ঞানীর নাম লেখো। উত্তর, জ্ঞান পারাবারকে বা জ্ঞানের সমুদ্রকে অনন্ত পার বলা হয়েছে। দুজন প্রখ্যাত বিজ্ঞানীর নাম হলো জগদীশচন্দ্র বসু ও সত্যেন্দ্রনাথ বসু। পরের প্রশ্ন, গরমকালে হাবুর স্কুল শুরু হয় কখন? উত্তর, গরমকালে সকাল 7টায় হাবুর স্কুল শুরু হয়। পরের প্রশ্ন লক্ষ্য করো, যতীন দাস কোথায় জন্মগ্রহণ করেছিলেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তর, 1904 সালের 27শে অক্টোবর উত্তর কলকাতার শিকদার বাগান অঞ্চলে মামার বাড়িতে যতীন দাস জন্মগ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন, যতীন দাসের ছদ্মনাম কী ছিল? এই প্রশ্নটিও বেশ গুরুত্বপূর্ণ। উত্তর, যতীন দাসের প্রথম ছদ্মনাম ছিল রবিন এবং পরবর্তীকালে একটু সিনিয়র হলে তার ছদ্মনাম হয় কালীবাবু। পরের প্রশ্নটি দেখো, যতীন দাস কোথায় অনশন করে মৃত্যুবরণ করেন? এই প্রশ্নটিও বেশ গুরুত্বপূর্ণ। উত্তর, লাহোর সেন্ট্রাল জেলে যতীন দাস অনশন করে মৃত্যুবরণ করেন। আর ব্যাকেটে সালটা লিখে রাখবে 1929 সালে 13ই সেপ্টেম্বর। এক্সট্রা প্রশ্নটি দেখো, মিস্টার প্যাট্রি কে ছিলেন? উত্তর, মিস্টার প্যাট্রি ছিলেন তৎকালীন ইংরেজ গোয়েন্দা বিভাগের প্রধান। পরের প্রশ্ন দেখো, মানহানির মোকদ্দমার ফরিয়াদি কে ছিল? উত্তরটি হবে সজারু। পরের প্রশ্ন, হিজি বিজবিজের সকাল ও বিকেলের নাম কী ছিল? উত্তর, হিজি বিজবিজের সকালে আলু নারকোল আর বিকালে রামতারু নাম ছিল। পরের প্রশ্ন দেখো, মোকদ্দমায় কাকে আসামি হিসেবে দাঁড় করানো হয়েছিল? উত্তরটা হবে মোকদ্দমায় ন্যাড়াকে আসামি হিসেবে দাঁড় করানো হয়েছিল। এবারে চলে আসবো আমরা 3 দাগের প্রশ্নে। প্রতিটি প্রশ্নের মান 2 নাম্বার করে। প্রথম প্রশ্ন, নতুন এক সমস্যার উদ্ভব হলো। উদ্ভূত নতুন সমস্যাটি বা কি? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। উত্তর, রূপলী সংঘের সাথে সিসিএইচ এর ফ্রেন্ডলি ম্যাচ বিকেল 5টার সময় শেষ হওয়ার কথা। নতুন সমস্যাটির সৃষ্টি হলো 5টা বাজতে 5 মিনিটের সময়। বলার বল করার জন্য দৌড়াতে থাকলে খেলার সমাপ্তি ঘটানো যায় কিনা, এটাই হলো নতুন সমস্যা। পরের প্রশ্নটি দেখো, কারা কেন যতীনের জামিনের প্রস্তাব ঘৃণা ভরে অগ্রাহ্য করেন? এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। উত্তর, যতীন্দ্রনাথ দাসের পিতা বঙ্কিমবিহারী দাস ও ছোট ভাই কিরণচন্দ্র দাস তার জামিনের প্রস্তাব ঘৃণা ভরে অগ্রাহ্য করেন। পরের প্রশ্নটি দেখো, বোলিং ক্রিজে পৌঁছাবার আগে বিষ্টু কী কাণ্ড করেছিল? উত্তর, বোলিং ক্রিজে পৌঁছাবার আগে বিষ্টু হঠাৎ পিছু হাঁটতে শুরু করে, তারপর সারা মাঠ গোল হয়ে ঘুরতে শুরু করেছিল। পরের প্রশ্নটি দেখো, তিনকড়ি হাঁ করে হাবুর খাতার দিকে তাকিয়েছিল কেন? এই প্রশ্নটি মোটামুটি গুরুত্বপূর্ণ। উত্তর, হাবু তার বীজগণিত খাতা খুলে বানিয়ে বানিয়ে একটি বিরাট রচনা পড়ছিল। তিনকড়ি তা দেখতে পাই। হাবুর অনর্গল বানিয়ে বলা শুনে একেবারে হতবাক হয়ে যায় সে, তাই সে হাঁ করে হাবুর খাতার দিকে তাকিয়ে থাকে। আসলে তিনকড়ি হাবুর কাণ্ড দেখে অত্যন্ত অবাক হয়ে গিয়েছিল। পরের প্রশ্নটি দেখো, নিতাই শাস্তি পেল কেন? উত্তর, নিতাই রচনা না লেখার কারণ হিসেবে তার মায়ের মিথ্যে অসুখের অজুহাত দেখানোর জন্য সুধীর বাবুর কাছে শাস্তি পেয়েছিল। পরের প্রশ্ন দেখো, মায়ের বেশ মলিন ও কেস রুক্ষ কেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। পরীক্ষাতে আসতে চলেছে এমন একটা প্রশ্ন। উত্তরে তোমরা লিখবে মায়ের বেশ মলিন ও কেস রুক্ষ কারণ হিসেবে বিদেশি ইংরেজ শাসনে ভারতমাতার আসনের গৌরব ধূলিসাৎ। পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ শাসনে দেশমাতা লাঞ্ছিত ও অপমানিত। মায়ের লাঞ্ছনা ও অপমান কবিও বেদনাবোধ করছে।
করছেন, ভারত মাতার 30 কোটি সন্তান দেশ মাতৃকার শৃঙ্খল মোচন করতে পারেনি, তাই ভারত মাতার বেশ মলিন ও কেশ রুক্ষ। 3.7 প্রশ্ন, আমি যেন চলিয়াছি বাহিয়া তরণী, এখানে যেন শব্দটি কেন ব্যবহার করা হয়েছে তা লেখো। প্রশ্নটি মোটামুটি গুরুত্বপূর্ণ। উত্তর, কবি কল্পনা করছেন যে তিনি নৌকাও বেয়ে চলেছেন, কিন্তু বাস্তবে কবি নৌকো বেয়ে যাননি, তাই এখানে যেন শব্দটি ব্যবহার করেছেন কবি। পরের প্রশ্ন লক্ষ্য করো, কবির কল্পনায় নৌকাযাত্রায় কী কী দৃশ্য তিনি দেখেছেন? এই প্রশ্নটিও পরীক্ষায় আসতে চলেছে। তো উত্তরে তোমরা লিখবে, কবি কল্পনায় নৌকাযাত্রায় নদীর কূলে কূলে সবুজ ধরণী দেখেছেন, ছায়াময় গ্রামগুলিকে কীভাবে প্রেম ঘিরে রেখেছে তা দেখেছেন। সব কিছুই ক্ষণকালের দৃষ্টিতে ধরা দেয়, তাই তিনি ভালোবেসে ছোট ছোট জিনিসগুলিকে প্রত্যক্ষ করেন। পরের প্রশ্নটি দেখো, কবি দেশকে কী কী নামে সম্বোধন করেছেন? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। উত্তরে তোমরা লিখবে, স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ কবি দ্বিজেন্দ্রলাল রায় আলোচ্য কবিতায় দেশকে একাধিক নামে সম্বোধন করেছেন, যেমন মা, বঙ্গ জননী, ধাত্রী, দেবী। এছাড়াও কবি বঙ্গদেশকে আমার দেশ বলেছেন, তাকে স্বর্গ ও সাধনা বলেও সম্বোধন করেছেন। 3.10 প্রশ্ন, বাইরে শুধু রঙের তফাৎ, ভিতরে ভেদ নাই, রঙের তফাৎ বলতে কবি কি বুঝিয়েছেন? এই প্রশ্নটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। উত্তর, রঙের তফাৎ বলতে কবি বুঝিয়েছেন যে হিন্দু ও মুসলমান সকলেরই গায়ের রং হয়তো এক নয়, কিন্তু ভিতরে অর্থাৎ সকলের রক্তের রং এক। পরের প্রশ্নটি দেখো, যুদ্ধ করিল প্রতাপাদিত্য, প্রতাপাদিত্য কে ছিলেন? তিনি কাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন? উত্তর, প্রতাপাদিত্য ছিলেন বাংলাদেশের 12 ভূঁইয়ার মধ্যে একজন। যশোহর, খুলনা এবং 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চল তার শাসনাধীন ছিল। প্রতাপাদিত্য স্বাধীনতা রক্ষার জন্য মোগল সম্রাট আকবরের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। আরেকটা এখান থেকে এক্সট্রা প্রশ্ন দেখো, নবীন গরিমা কিভাবে ললাটে ফুটে উঠবে? এই প্রশ্নটা তোমরা নিজে থেকে করবে। এবারে চলে আসবো আমরা 4 দাগের প্রশ্নে। প্রতিটি প্রশ্নের মান 5 নাম্বার করে। প্রথম প্রশ্নটি দেখো, এইটাই সুধীর বাবুর মেথড। সুধীর বাবুর মেথডটি কি, তার এমন মেথড অবলম্বন করার যুক্তিটি কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। পরের প্রশ্ন লক্ষ্য করো, অনশনের সময় যতীন দাস কোন জেলে ছিলেন? জেলে অনশনের সময় যতীন জ্ঞান হারিয়ে ফেলেন কেন? এই প্রশ্নটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি দেখো, চটপট মঞ্জুর হয়ে গেল, কোন আবেদন মঞ্জুর হয়ে গেল? আবেদনকারী কে ছিলেন? তার এমন আবেদনের কারণ কি ছিল? এই প্রশ্নটিও বেশ গুরুত্বপূর্ণ। অথবা আম্পায়ারকে ঘিরে তর্কাতর্কি শুরু হলো। আম্পায়ারকে ঘিরে তর্কাতর্কি শুরু হয়েছিল কেন? মাঠে চূড়ান্ত অস্থিরতার সময় ননীদা কেমন ভূমিকা নিলেন? এই প্রশ্নটিও তোমরা করে রাখবে। এবারে কবিতা থেকে প্রশ্নগুলো তোমরা দেখে নাও। বৃদ্ধ এখন শুধায় লোকে, কে এখন বৃদ্ধ? লোকে তাকে কি জিজ্ঞেস করে? তাদের প্রশ্নের উত্তরে তিনি কি বলেন? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষাতে আসার জন্য, তাই উত্তরটা একটু ছোট করে দিচ্ছি, তোমরা দেখে নাও। কিশোর বিজ্ঞানী কবিতায় কিশোর এখন বৃদ্ধ হয়েছেন। বৃদ্ধ কিশোরকে অনেকে প্রশ্ন করেন, কি আপনার বাণী? তিনি তার উত্তরে বলেন, বলে গেছে যা নিউটন পরম বিজ্ঞানী, অর্থাৎ বিজ্ঞানী নিউটন যা বলে গেছেন সেটাই তার কাছে তার বাণী। এর সঙ্গে আরও বলেন, অনন্ত পার জ্ঞান পারাবার রত্ন ভরা পুরী। অথবা একে একটি রতন যেন নাই বা কেউ চিনুক, কোন জিনিসকে রতনের সঙ্গে তুলনা করা হয়েছে? কেনই বা এ ধরনের তুলনা? তাকে চেনা বা না চেনার প্রসঙ্গই বা এলো কেন? এই প্রশ্নটিও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন দেখো, সব জাতিরই সকলকে তার দান যে সম্মান করে, কার কোন দানের কথা এখানে বলা হয়েছে? এই প্রশ্নটিও বেশ গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। পরের প্রশ্ন দেখো, মনে হয় সব নিয়ে এ ধরনই ভালো। উদ্ধৃতাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে? কবিকে কখন পৃথিবীকে ভালো মনে হয়, এরকম মনে হওয়ার কারণ কি? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন দেখো, অর্ধজগৎ ভক্তি প্রণত চরণে যার, অর্থাৎ অর্ধজগৎ বলতে কবি কি বুঝিয়েছেন? কার চরণে তা প্রণত হয়েছে? এবারে চলে আসবো আমরা 5 দাগের প্রশ্নে। প্রতিটি প্রশ্নের মান 3 এবং 5 নাম্বার করে। তো এই প্রশ্নগুলো তোমাদের সহায়ক পাঠ থেকে করা হয়েছে। প্রথম প্রশ্ন দেখো, সবাই এখন চুপ করো, আমি মোকদ্দমায় রায় দেব। প্যাঁচার এই রায় দেওয়ার ঘটনাটি সংক্ষেপে লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরের প্রশ্ন, শিয়াল বলল হাসছো কেন? কে হাসছিল? তার হাসির কারণ কী ছিল?
পরের প্রশ্ন দেখো, উধো ও বুধোর কীর্তিকলাপ নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। পরের প্রশ্ন, ধর্মাবতার হুজুর উক্তিটি কাকে উদ্দেশ্য করে এ কথা সে বলেছে? উদ্দিষ্ট ব্যক্তি এরপর আর কি কি বলেছিল? এই প্রশ্নটিও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। 5.5-এর প্রশ্ন, তুমি সজারুকে চেনো? কার উক্তি কাকে উদ্দেশ্য করে এ কথা বলা হয়েছে? এই বিষয়ে উত্তরদাতা কি জানিয়েছিল? উত্তরদাতার উত্তর শুনে কে ভয়ানক কেঁদে উঠেছিল? এই প্রশ্নটাও তোমরা করবে। এবারে চলে আসবো আমরা 6 দাগের প্রশ্নে। যে কোনো একটি বিষয়কে অবলম্বন করে একটি অনুচ্ছেদ রচনা করতে হবে, প্রশ্নের মান 5 নাম্বার করে। তো দেখো, প্রথমে রয়েছে স্বামী বিবেকানন্দ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনুচ্ছেদ রচনা তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে। তো এর সাথে তোমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনাটাও দেখে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। পরে রয়েছে দেখো বাংলার উৎসব, এটিও গুরুত্বপূর্ণ। তারপরে রয়েছে ঋতুরাজ বসন্ত, এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো প্রথম 4টে রচনার মধ্যে পরীক্ষাতে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তারপরে কি কি রয়েছে দেখো, খেলাধুলার প্রয়োজনীয়তা, তারপরে রয়েছে প্রতিদিনের জীবনে বিজ্ঞান, এবং তারপরে রয়েছে বই মেলায় একদিন। তো চলে আসবো আমরা 7 দাগের প্রশ্নে। যে কোনো একটি বিষয়ে পত্র রচনা করতে হবে, যার জন্য থাকছে 5 নাম্বার করে। তো প্রথমে রয়েছে বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ জানিয়ে প্রধান শিক্ষক অথবা শিক্ষিকার কাছে একটি চিঠি লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটা পত্র তোমাদের পরীক্ষার জন্য। অথবা জন্মদিনের আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো, এটাও তোমরা ভালোভাবে তৈরি করবে, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে কি রয়েছে দেখো, পুজোর ছুটি কাটানোর বিবরণ জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লেখো। এই চিঠিটাও গুরুত্বপূর্ণ, তোমরা একটু নিজে থেকে করে নেবে। সো বন্ধুরা, এটাই ছিল তোমাদের 6ষ্ঠ শ্রেণীর ফাইনাল পরীক্ষার বাংলার সাজেশান, এবং এই সাজেশানটি তোমরা পরীক্ষার আগে ভালো করে তৈরি করো। আই হোপ তোমরা এখান থেকে অনেক প্রশ্ন পরীক্ষাতে 100% কমন পাবেই। সো আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করছি। পরীক্ষা ভালো দিও, শুভ কামনা রইল।